আমরা সবাই জানি ব্ল্যাক হোল মানে একটি মৃত্যু মুদ্রা, এটা সার্থক নাম ব্ল্যাক হোল দেওয়া হয়েছে। ব্ল্যাক হোল যদি উবে যাওয়ার সময় কোনো গোলমাল হয় তাহলে সেখান থেকে সে শূন্যতা বিদ্যুৎ বাড়বে, ছড়াবে আলোর বেগে, আর সে বিদ্যুৎ ছড়ানোর সময় গ্রাস করবে ব্রহ্মাণ্ডকে। কি সাংঘাতিক কাণ্ড! সেই কবে কোন মানুষ অধিক পানি যুক্ত সোনা পাওয়ার লোভে, গোল্ড র্যাশ, অলিক সন্ধানে গিয়ে মারাও যেত। সেই থেকে ক্যালিফোর্নিয়ার এই জায়গাটার নাম ডেথ ভ্যালি। সম্প্রতি আবারও একটা রেকর্ডের সময় রেকর্ড, তাই ওখানেই সম্প্রতি দেখা গেছে সবচেয়ে গরম 54.4 ডিগ্রি সেলসিয়াস। প্রায় 400 বছর আগে থার্মোমিটার আবিষ্কারের পর আর কখনো কোনো জায়গায় এত গরম পড়ে। স্থানীয় মানুষজনদের মতে ঘর থেকে বেরোনো দায়, বেরোলে দাবদাহে গা পুড়ে যাচ্ছে। মুখমণ্ডলে মনে হয় যেন অনেকগুলোর হেয়ার ড্রায়ারের গরম হাওয়া চলছে। দুষ্কর পরিস্থিতি, গ্লোবাল ওয়ার্মিং। ওয়ার্মিং মুশকে দিল ভাবনা, ভবিষ্যতের ভাবনা। সে ভবিষ্যৎ হতে পারে কোটি কোটি বছর, কিন্তু তেমন দিন একদিন আসবে আসবে। বিজ্ঞানীরা আজ নিশ্চিত। আমেরিকান কবি রবার্ট ফ্রস্ট 19 সালে তাঁর ফায়ার অ্যান্ড আইস কবিতা লিখেছিলেন, "Someday the world will end in fire, someday ice, from what eyes rested on desire. I hold it to those who favor fire, but if it had to perish white, I think I know enough of hate to say that for destruction eyes is also great and it suffice." মানে কবির পছন্দ বলে কিছু নেই, তার কাছে পৃথিবীর ধ্বংস আগুন হোক বা বড় হোক কিছু আসে যায়। কবি বাস করেন কল্পনার জগতে, বিজ্ঞানী আর সেই গণনা বলছে আগুনেই শেষ হবে নাকি পৃথিবী। তবে কার আগুন? সূর্যের। যে কোনো নক্ষত্রের মধ্যে সূর্যের জ্বালানি হলো হাইড্রোজেন, এটা আমরা সবাই জানি। তার ভান্ডার অপুরান নয়, তার 500 বছর পর শেষ হবে একদিন। তখন সূর্যকে দশা হবে বিজ্ঞানের পরিভাষায় লাল দৈত্য। দৈত্যাকৃতি হবে সূর্যের কোলে, এত বড় যে তার পরিধি বুধ গ্রহের কক্ষপথ ছাড়িয়ে শুক্র গ্রহের কক্ষপথ গ্রাস করবে। এত কাছে সূর্যের তাপে ঝলসে যাবে পৃথিবী, প্রাণ টিকবে না এই গ্রহে, শুকনো পাথর হয়ে যাবে এই পৃথিবী। তার ঢের আগে, আজ থেকে 200 কোটি বছর পর তাপমাত্রা এত বাড়বে যে এই গ্রহে প্রাণীর বেঁচে থাকা মুশকিল হবে। ভুল বলেছিলেন চার্লস ডারউইন যখন তার বিখ্যাত লিখেছিলেন, যেহেতু আজ পৃথিবীতে সমস্ত জীব ক্যাম্ব্রিয়ান যুগে অর্থাৎ আজ থেকে 5.5 কোটি বছর আগে জীবের সরাসরি বংশধর ছিলেন, তাই আমরা নিশ্চিত হতে পারি যে বংশগতির ধারা একবারও নষ্ট হয় না। সুতরাং আমরা জোর দিয়ে তাকাতে পারি প্রাণের অনেক দূর সুনিশ্চিত বিষয়টার দিকে। অনেক দূর মানে কত দূর? ডারউইন হয়তো বোঝাতে চেয়েছিলেন অনন্তকাল। হায়, তিনি জীববিজ্ঞানী পদার্থবিদ। পদার্থবিদ হলে আর নক্ষত্রের জীবনকারী জানা থাকলে তিনি হয়তো এমন ভবিষ্যৎবাণী করতেন না। সমালোচকরা কথা শুনে চটবেন। তারা বলবেন শুধু পৃথিবীতেই প্রাণ আছে, অন্য কোনো গ্রহের প্রাণের সারা কি এখনো পাওয়া যায়নি। তবে খোঁজ কি শেষ হয়েছে? কে বলতে পারে প্রাণ লুকিয়ে আছে ব্রহ্মাণ্ডের এমন প্রাণকে দেখা হয়নি এতদিন, বা এখানকার প্রযুক্তি নিয়ে সম্ভব। পৃথিবীর কি হলো না হলো তাতে এইসব জায়গার মানে পৃথিবী বছর পর মানুষ সর্বনাশের হাত থেকে রেহাই পেতে সে বিজ্ঞানের প্রতি দেখছেন সে সম্ভাবনা। তেমন অনেক বিজ্ঞানীর মধ্যে অগ্রগণ্য হলেন দুজন। আমেরিকায় কেস ওয়েস্টার্ন রিজার্ভ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লরেন্স ম্যাক্সওয়েল ক্রাউস এবং গ্রেগ ডেভিড স্টার্কম্যান ব্রহ্মাণ্ডের কোনো প্রান্তে প্রাণের টিকে থাকা সম্ভব কিনা ফিজিক্সের দৃষ্টিভঙ্গিতে বিচার করেছেন। খতিয়ে দেখে যা পেরেছেন তা হতাশাব্যঞ্জক। যদি প্রাণের ব্যাস হয় গ্রহে, আর যদি সেই গ্রহ প্রদক্ষিণ করে চলে কোনো নক্ষত্র, তাহলে এই ব্রহ্মাণ্ডের কোথাও প্রাণ টিকে থাকার সম্ভাবনা ক্ষীণ। প্রাণের টিকে থাকার দরকার আছে, আর গ্রহ নয়, নক্ষত্র হলো এনার্জি সাপ্লাই। এই পৃথিবীতে যেমন প্রাণীর খাওয়া শোয়া মশাল এনার্জি খরচ আসে সূর্য থেকে, এনার্জির যোগান দেয় নক্ষত্র। সেই নক্ষত্র আবার অজরম, তার আরও এক অনিবার্য পরিণতি। তাহলে প্রাণ থেকে কি করে?
এই সূত্রে ব্রহ্মাণ্ডে প্রাণের ললাট লিখন মিশে আছে আরও এক ভবিষ্যতের সঙ্গে। তার ভবিষ্যৎ না খোদ ব্রহ্মাণ্ডে কি লেখা আছে এই ব্রহ্মাণ্ডের ভাগ্যে? তা কি অমর, নাকি তাও মরবে একদিন? মরলে কিভাবে আসবে সেই মৃত্যু? মরণ চিন্তা, যাকে ধর্মে বলা হয় এক্সক্যাটোলজি, তা এখনো বিজ্ঞানে ঢুকে পড়েছে। সায়েন্টিফিক এক্সক্যাটোলজি এখন একটা বড় চর্চা। বিজ্ঞান গবেষণা ভিন্ন রয়ে যাচ্ছে একটা ব্যাপার থেকে। বিজ্ঞান চায় অনেক কিছু ব্যাখ্যা করতে, গাছ থেকে আপেল কেন মাটিতে পড়ে, অ্যাটম বোমায় কি ঘটে ইত্যাদি, কিন্তু ওই ব্যাপারটা কিছুতেই বোঝা যাচ্ছে না। ব্যাপারটা হলো একটা যোগাযোগ, অতীন্দ্রিয় যোগাযোগকেই বলা হয় সেটিকে। কি বলতে চাইছি উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরুন এই ব্রহ্মাণ্ড এবং প্রাণ যেন একটা অদৃশ্য সুতোয় গাঁথা। ধরা যাক পরমাণুর কণা, ইলেকট্রন এবং প্রোটন, সব প্রাণীর দেহে মজুদ আছে কণা দুটো। এখন ইলেকট্রনের চার্জের পরিমাণ যা তার থেকে একটু বেশি বা একটু কম হলে কিন্তু প্রাণী দেহ তৈরি হয় না। অথবা একটা ইলেকট্রনের ভর একটা প্রোটনের 836 ভাগের 1 ভাগ। ইলেকট্রনের ভর যদি প্রোটনের 800 ভাগের 1 ভাগ হয়, তাহলেও প্রাণীদেহ তৈরি হতে পারে না। ইলেকট্রনের চার্জ কেন ওই পরিমাণ, একটু বেশি বা কম নয়, অথবা তার ভর কেন প্রোটনের 836 ভাগের 1 ভাগ কম বা বেশি নয়, সেসব ব্যাখ্যা করতে পারে না বিজ্ঞান। না পারায় এক প্রিন্সিপাল বা নীতির জন্ম হয়েছে, তাকে বলা হয় অ্যানথ্রপিক প্রিন্সিপাল। অ্যানথ্রপস মানে মানুষ, সেই থেকে অ্যানথ্রপিক প্রিন্সিপাল অর্থাৎ মানবিক নীতি। ইলেকট্রনের চার্জ বা ভর কেন ওরকম, অন্যরকম নয়। এই ব্রহ্মাণ্ডে মানুষ প্রাণ আছে বলে। ইলেকট্রনের চার্জ বা ভর অন্যরকম হলে এই ব্রহ্মাণ্ডে থাকতো না। অ্যানথ্রপিক প্রিন্সিপাল যেসব বিজ্ঞানী মেনে নিয়েছেন তা কিন্তু নয়। অনেকেই উল্টো যুক্তি খাড়া করেন। কি না, ইলেকট্রনের ভর বা চার্জ কেন ওরকম সে ব্যাখ্যায় না গিয়ে বলে দেয় এগুলো ওরকম বলেই ব্রহ্মাণ্ড প্রাণ ধারণ করতে পেরেছে। ব্যাপারটা যেন শুক্র গ্রহে প্রাণী নেই আর পৃথিবীতে আছে এই গোছের ব্যাপার। শুক্রেতে তাপ বেশি, জল তরল অবস্থায় থাকতে পারে না, তাই ওখানে প্রাণীর অস্তিত্ব অসম্ভব। পৃথিবীতে তাপমাত্রা এমন যে জল তরল থাকতে পারে, তাই এখানে প্রাণের বড়বাড়ন্ত। পৃথিবীতে প্রাণী আছে বলে জল তরল, নাকি জল তরল বলে প্রাণী আছে, কোনটা ঠিক? ইলেকট্রনের চার্জ বা ভর তো একটা উদাহরণ, ওরকম উদাহরণ আরও অনেক আছে। ওগুলোকে বলে ফান্ডামেন্টাল কনস্ট্যান্ট। ওগুলোর যা মান তা কোনো ব্যাখ্যা নেই, অথচ ওগুলোর মান একচুল এদিক ওদিক হলেই আর ব্রহ্মাণ্ডে প্রাণ আসে না। সব দেখে শুনে এবছর প্রয়াত মার্কিন বিজ্ঞানী ফিম্যান জন ডাউসন একদা বলেছিলেন, দ্য ইউনিভার্স নিউ ইয়ার কামিং। ব্রহ্মাণ্ড জানতো আমরা মানে প্রাণ আসছি। প্রাণের বাসভূমি হিসাবে ব্রহ্মাণ্ড নিজেকে তৈরি করছিল। প্রাণের সঙ্গে মহাবিশ্বের যে একটা অতীন্দ্রিয় যোগাযোগ অর্থাৎ অ্যানথ্রপিক প্রিন্সিপাল রয়েছে, সেটা ডাইসন মানে। বিশ্বাস বড় বস্তু, প্রসিদ্ধ বিজ্ঞানীরাও এর থেকে মুক্ত নন। বিশ্বাস তৈরি হয় বাল্যে। ডাইসনের বাবা মা ব্রিটিশ, কলেজ জীবন পর্যন্ত তার কেটেছে ইংল্যান্ডে। ধর্মভীরু নন, তবে ধর্মবিশ্বাসকে রিচার্ড ডকিন্স বা ড্যানিয়েল ডেনের মতো বিজ্ঞানীদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী একেবারে নস্যাৎ করেন না। ধর্মের মধ্যেও যে কিছু ভালো উপাদান আছে তা বিশ্বাস করেন। আরেকজন বিজ্ঞানী হলেন স্টিভেন ওয়েনবার্গ, নোবেল জয়ী। ছোটবেলায় আত্মীয়দের রোগে ভুগে মরতে দেখেছেন, বিশ্বাস করেন না ধর্মের মধ্যে ভালো কিছু থাকতে পারে। অ্যানথ্রপিক প্রিন্সিপাল ওর চক্ষের বিষ। এহেন ওয়েনবার্গ 1977 সালে একটি বই লিখেছিলেন, দ্য ফার্স্ট 3 মিনিটস, এ মডার্ন ভিউ অব দ্য অরিজিন অব দি ইউনিভার্স, ব্রহ্মাণ্ডের জন্মবৃত্তান্ত। বিজ্ঞানের নিয়মকানুন মেনে সব কিছু। বইতে একটা লাইন লিখে ওয়েনবার্গ সকলের চক্ষুশূল হন, দ্য মোর দ্য ইউনিভার্স সিমস কম্প্রিহেন্সিবল, দ্য মোর ইট অলসো সিমস পয়েন্টলেস। প্রাণের লালন পালন মহাবিশ্বের উদ্দেশ্যে, ব্রহ্মাণ্ডের কোনো উদ্দেশ্য নেই। ওয়েনবার্গের দাবি শুনে চটে যান ডাইসন। ওই 1977 সালেই কোয়ার্টারলি জার্নাল অব দ্য রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটিতে বেরোয় সায়েন্টিফিক এক্সট্যাটোলজির সারা জাগানো পেপার, পসিবল আলটিমেট ফিউচার অব দি ইউনিভার্স। 6 পৃষ্ঠা সে প্রবন্ধের লেখক জামাল নজরুল ইসলাম। তখন তিনি ইংল্যান্ডে গবেষক অধ্যাপক। 2013 সালে প্রয়াত এই বিজ্ঞানী শেষ জীবন ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। যাই হোক, জামালের এই পেপার ডাইসনকে প্রেরণা জোগালো রিভিউজ অব দ্য মডার্ন ফিজিক্স জার্নালে 14 পৃষ্ঠার এক প্রবন্ধ লেখায়, টাইম উইদাউটস অ্যান্ড ফিজিক্স অ্যান্ড বায়োলজি ইন অ্যান ওপেন ইউনিভার্স। ওয়েনবার্গের মতো হতাশার কথা শোনালেন না ডাইসন, লিখলেন,
আমার ভবিষ্যৎ গণনা যদি ঠিক হয় তাহলে ফিজিক্স এবং বায়োলজির পরিধি কোথাও শেষ হবে না। ভবিষ্যতে যত দূরেই যায় না কেন, নতুন নতুন ঘটনা ঘটেই যাবে, নতুন খবর আসবে, নতুন জগতের খোঁজ মিলবে, স্মৃতি, চেতনা এবং জীবনের ঝাঁপি ক্রমশ স্ফীত হবে। কি হবে সে দূর ভবিষ্যতে? বুদ্ধিমান মানুষ পাল্টে ফেলবে নিজেকে, সে চলে যাবে যন্ত্রের আরও কাছাকাছি। সেই যন্ত্র মানুষ নিয়ন্ত্রণ করতে পারবে তার এনার্জির চাহিদা, মানে তার খাওয়া, শোয়া, বসায় কত এনার্জি লাগবে সেটা, আর কম এনার্জিতে সে বেশি কাজ করে ফেলা ক্ষমতা অর্জন করে ফেলবে। ভবিষ্যতে যন্ত্র মানুষ দেবে লম্বা ঘুম, চলবে এভাবে। ভবিষ্যতের বুদ্ধিমান প্রাণী বংশবৃদ্ধি করে টিকে থাকবে অনাদি অনন্তকাল। হায়, ডাইসনের ক্যালকুলেশনের আজ আর কোনো দাম নেই। নতুন আবিষ্কারের তা পুরনো হয়ে গেছে। কেন? তা ব্যাখ্যা করা দরকার। কি ব্যাখ্যা? বিজ্ঞানীরা একসময় বিশ্বাস করতেন ব্রহ্মাণ্ডে জন্ম, মৃত্যু, লয়, ক্ষয় নেই, তা অজর অন্য, স্টেডি স্টেট থিওরি। ব্যাপারটা কল্পনা করা একটু কঠিন। মানুষ কোনো জিনিসকে জন্মাতে এবং মরতে দেখে, জন্ম নেই, মৃত্যুও নেই এমন জিনিস দেখা যায় না। যা হোক, অজরমর বিশ্বে প্রাণের বিধিলিপি নিয়ে কোনো চিন্তা ছিল না। প্রাণ গড়িয়ে গড়িয়ে চলত ক্রমশ উন্নত হয়ে, গোল বাঁধল স্টেডি স্টেট থিওরি পরিত্যক্ত হয়ে। বিজ্ঞানের থিওরি পরিত্যক্ত করার কথায় নয়, কাজে। 300 বছর জ্যোতির্বিজ্ঞানের গণনাকে পথ দেখিয়েছেন আইজাক নিউটন। গ্রহ উপগ্রহ কিংবা গ্যালাক্সির মধ্যে নক্ষত্রের চলন ব্যাখ্যা করেছে তাঁর আবিষ্কৃত সূত্র, কিন্তু একসঙ্গে অনেক গ্যালাক্সির চলন তা ব্যাখ্যা করতে পারে না। তখন কাজে লাগে অ্যালবার্ট আইনস্টাইন আবিষ্কৃত জেনারেল রিলেটিভিটি থিওরি। 1915 সালে আবিষ্কৃত ওই তত্ত্ব স্টেডি স্টেট থিওরিকে প্রথম বড় ধাক্কা। কারণ ওই তত্ত্ব অনুযায়ী মহাবিশ্ব অপরিবর্তনীয় নয়, তা হয় সংকুচিত হচ্ছে, না হয় প্রসারিত হচ্ছে। তা দেখে আইনস্টাইন বিমর্ষ হলেন, কারণ তিনি বিশ্বাস করতেন মহাবিশ্ব অপরিবর্তনীয়। তাই আইনস্টাইন গোজামিল দিলেন তার জেনারেল রিলেটিভিটি ফর্মুলায়। আমদানি করলেন এমন জিনিস যা ব্রহ্মাণ্ডকে সংকোচন থেকে বাঁচাবে, মানে তার প্রসারণ ঘটাবে। পরে 1920 দশকে জ্যোতির্বিজ্ঞানীরা দেখলেন গ্যালাক্সিগুলো একে অন্যের চেয়ে দূরে সরে গিয়ে মহাবিশ্ব সত্যি প্রসারিত হচ্ছে। তখন আইনস্টাইন ওই গোজামিল দেওয়াকে জীবনের প্রথম সবচেয়ে বড় ভুল আখ্যা দিলেন। প্রসারিত হচ্ছে মানে ব্রহ্মাণ্ড অতীতে সংকুচিত ছিল বিন্দুবৎ, তা থেকে বিস্ফোরিত হয়ে এত সব। হিসেব করে দেখা যাচ্ছে 1370 কোটি বছর আগে ঘটেছিল সেই মহাবিস্ফোরণ, যা থেকে ব্রহ্মাণ্ডের সৃষ্টি। মহাবিস্ফোরণ মানে প্রচণ্ড তাপ, মহাবিশ্ব আকারে বেড়েছে। 1370 কোটি বছর পর সেই প্রচণ্ড তাপের কিছুমাত্র তো অবশিষ্ট থাকবে, তা কোথায় গেল? 1965 সালে আবিষ্কৃত হলো সেই অবশিষ্ট তাপও। যেহেতু বিজ্ঞানীরা আবিষ্কার করলেন, তারা 1978 সালে পেলেন নোবেল প্রাইজ। ততদিনে নতুন তত্ত্বের একটা নাম দেওয়া হয়ে গেছে, বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং এর পর ব্রহ্মাণ্ড ক্রমশ প্রসারিত হচ্ছে, উল্টো দিকে কাজ করছে গ্র্যাভিটি। গ্যালাক্সি আকর্ষণে যে ব্রহ্মাণ্ডকে সংকুচিত করতে চাইছে। আকাশের দিকে ঢিল ছুঁড়লে যেমন তা মাটিতে ফিরে আসে, তাহলে এক মহাবিস্ফোরণ এবং সেই সূত্রের প্রসারণ দিয়ে শুরু হলেও সেই প্রসারণের হার কমে আসা উচিত। তারপর একসময় প্রসারণ একেবারে বন্ধ হয়ে উল্টে ব্রহ্মাণ্ডের সংকোচন শুরু হয়ে যাওয়া উচিত। বিগ ব্যাং এর বদলে এবার বিগ ক্রাঞ্চ। প্রসারণের পর সেরকম সংকোচনের পালা আসবে কিনা তা নির্ভর করবে ব্রহ্মাণ্ডে কতটা পদার্থ আছে তার উপর। পদার্থ কম থাকলে চিরকাল প্রসারণ, বেশি থাকলে প্রসারণ একসময় থেমে গিয়ে সংকোচন শুরু। ব্রহ্মাণ্ডের ভাগ্য নির্ভর করবে তার পদার্থের পরিমাণের উপর। কাজেই ব্রহ্মাণ্ডের প্রসারণের হার কমে আসছে কিনা সেটা পরীক্ষা করতে নামেন দুদল জ্যোতির্বিজ্ঞানী। 1990 দশকের গোড়ায় পরীক্ষার ফল প্রকাশিত হয় 1998 সালে। যা দেখেন তাতে দুদলেরই চক্ষু চড়ক গাছ। দেখা যায় যে ব্রহ্মাণ্ডের প্রসারণের হার কমছে না, বরং তা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিস্ময়কর এই আবিষ্কারের জন্য দুদল জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে 3 জন নোবেল প্রাইজ পান 2011 সালে। 1998 সালে আবিষ্কারের তাই অনেকেই মনে পড়ল আইনস্টাইনের গোজামিলের কথা। গোজামিল দিয়ে তো তিনি ঠিকই করেছিলেন। 1998 সালে আবিষ্কারের পর সেই ব্রহ্মাণ্ডের প্রাণের মায়া একেবারেই ব্রহ্মাণ্ডেরই ভবিতব্য নতুন করে ভাবছেন জ্যোতির্বিজ্ঞানীরা। প্রসারণের হার যদি কমার বদলে লাফিয়ে লাফিয়ে বাড়ে, তাহলে আর বিগ ক্রাঞ্চ ঘটবে কি করে? সে সম্ভাবনা বাতিল করে ভাবতে হচ্ছে ব্রহ্মাণ্ডের অন্য বলার নিকট। তা হতে পারে হিট ডেথ অথবা বিগ ফ্রিজ। বিগ ব্যাংয়ের জন্মের সময় ব্রহ্মাণ্ড ছিল বিন্দুবৎ, তাপ প্রচণ্ড। তারপর মহাবিশ্ব যত আয়তনে বেড়েছে, কমেছে তার উষ্ণতা। হিট ডেথ বা
বিগ ফ্রিজ হলো সেই দৃশ্য যখন ব্রহ্মাণ্ড প্রসারিত হয়ে তাপমাত্রা হবে খুবই কম। কাজ করতে চাই এনার্জি, তাপ। যদি সেই তাপই না থাকে তবে তা কোন কাজে লাগবে? গ্যালাক্সির মধ্যে নক্ষত্ররা একটার পর একটার থেকে দূরে সরে যাবে। যে কোনো একটা জীবনার্থে তার সব পদার্থ মহাশূন্যে ছিটিয়ে দেওয়ার পর এসব পদার্থ জমাট বেঁধে আর নতুন নক্ষত্র তৈরি হবে না, গ্যালাক্সি বাঁচবে না। প্রাণ তা হলে কোথায়? ব্রহ্মাণ্ড আরো প্রসারিত হলে? হ্যাঁ, ব্রহ্মাণ্ডের মৃত্যুকে বিজ্ঞানীরা বলেন বিগ রিপ, বলা ছিন্ন ভিন্ন দশা। প্রসারণের কাছে গ্র্যাভিটি সম্পূর্ণ পরাজিত, নক্ষত্রেরা যাবে দিকবিদিক হারিয়েছে, যেসব বেঁধে রাখতে পারবে না প্রদক্ষিণকারী গ্রহগুলোকে। এমনকি অন্তিম দশা পরমাণু যেসব কণা নিয়ে তৈরি তাও হবে ছিন্ন ভিন্ন। প্রাণ চেহারা যাই হোক, সে তো পরমাণু দিয়েই করা হবে। সেই পরমাণু যদি না থাকে তাহলে প্রাণের কি বাকি রইল? নক্ষত্রের আরও এক নাটকীয় মৃত্যুর কথা কল্পনা করছেন বিজ্ঞানীরা, ভ্যাকুয়াম ডিকে, অর্থাৎ শূন্যতার ক্ষয়। ব্যাপারটা কি? স্টিফেন উইলিয়াম হকিং বড় বিজ্ঞানী ছিলেন, কারণ তিনি অঙ্ককোষে অসম্ভবকে সম্ভব প্রমাণ করেছিলেন। ব্ল্যাক হোল যা আলোরও গিলে খায় বলে আমরা জানি, তা থেকে এক বিকিরণ বেরোয়, প্রমাণ করেছিলেন স্টিফেন হকিং। আরও দেখিয়েছিলেন বিকিরণে তিলে তিলে ক্ষয় পায় ব্ল্যাক হোল, শেষে উবে যায়। উবে যাওয়ার সময় যদি কোনো গোলযোগ দেখা দেয়, সেখান থেকে শূন্যতার এক বুদবুদ ছড়াবে আলোর বেগে, আর সে বুদবুদ ছড়ানোর সময় গ্রাস করবে ব্রহ্মাণ্ডকে। কি সাংঘাতিক! ব্রহ্মাণ্ডের মৃত্যু যে পথে আসুক, বিজ্ঞানীরা জানাচ্ছেন তা আসবে আবার 20,000 কোটি বছর পর। তা হোক, তবু সে নিশ্চিত মৃত্যুর থেকে পরিত্রাণ নেই মহাবিশ্বে।